বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে গিয়ে আমরা কোন কোন জায়গায় ঘুরে দেখলাম, কিভাবে ঘুরে দেখলাম, কত টাকার মতো খরচ হলো, সব কিছুর একটা বিস্তারিত জানাবো এবারের এই ভিডিওতে। আগেই বলে নিই, সব কিছুর দাম আসলে কম বেশি হয়ে থাকে। সো আমরা ওই সময় যে দাম পেয়েছিলাম, হয়তো আপনারা এই সময় গিয়ে কিছু দাম কমই পেতে পারেন, কিছুটা দাম বেশিও পেতে পারেন। সো এটা আসলে পুরোপুরি সময়ের উপর নির্ভর করছে। মহেশখালী যাত্রা আমাদের শুরু হয় কক্সবাজারের কালুর দোকান থেকে, অর্থাৎ কক্সবাজারের মেইন শহর থেকে আমরা যাব কক্সবাজারের 6 নম্বর ঘাটে, যেটা কিনা কক্সবাজার এয়ারপোর্টের ঠিক অপোজিটে। ঘাটে আসতেই প্রথমে ঘাট ফি দিয়ে দিতে হবে। এখানে সবার জন্য একটা ফিক্সড ঘাট ফি থাকে, তবে যারা মহেশখালীর স্থানীয় আমার জানা মতে তাদের ঘাট ফিটা দিতে হয় না। আমরা চলে আসছি কক্সবাজারের 6 নম্বর ঘাটে। এখান থেকে আমরা মহেশখালীতে যাব। এবার মহেশখালীতে মোটামুটি 2 দিন থাকার ট্রাই করব এবং দেখানোর ট্রাই করব মহেশখালীর কিছু সৌন্দর্য এবং হিডেন কিছু জায়গা। আর এবার টিম মেম্বার হিসেবে আছে আমার কক্সবাজারের ছোটো ভাই সাইদুল সাকিব আর অভি ভাই। সো দেখি আমরা কী কী এক্সপ্লোর করতে পারি বা অদেখা কী কী আপনাদেরকে দেখাতে পারি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো জায়গা যদি আমরা মিস করে থাকি ডেফিনেটলি সেটা কমেন্টে মেনশন করতে ভুলবেন না। আচ্ছা, এটা হচ্ছে কক্সবাজারের 6 নম্বর ঘাট, যেখান থেকে মূলত মহেশখালীতে যাওয়ার স্পিড বোট বা বিভিন্ন বোট পাওয়া যায়। আমরা মূলত আমাদের সুবিধার্থে এই 6 নম্বর ঘাট দিয়ে যাচ্ছি, বাট আপনারা চাইলে যেদিক দিয়ে সেন্ট মার্টিনের জাহাজ ছাড়ে অর্থাৎ নুনিয়াছড়া যে ঘাট আছে সেই নুনিয়াছড়া ঘাট দিয়েও যেতে পারেন। আমরা যেহেতু তাড়াতাড়ি যেতে যাচ্ছিলাম, তাই আমরা অন্যান্য কোনো বোট ইউজ না করে ডিরেক্ট স্পিড বোট নিয়ে নিয়েছি। বাট আপনারা চাইলে ওখানে যে আলাদা লাল বোট আছে সেই লাল বোটে করেও যেতে পারেন। আমরা স্পিড বোটে উঠে গেছি। স্পিড বোট ওঠার সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। কপাল ভালো ছিল, খুব একটা বেশি দেরি করতে হয়নি। আসলে সবসময় দেখলাম যে এখানে যাত্রী পাওয়া যায় এবং রেগুলার স্পিড বোট এখানে চলতেই থাকে। খুরুশকুলের এই আশ্রয় প্রকল্প নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, চাইলে আপনারা আমার ফেসবুক পেজে বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে যে কোনো জায়গায় গেলে খুরুশকুলের প্রজেক্ট নিয়ে যে ডিটেলস ভিডিও বা রিলসটা আছে সেটা চাইলে দেখতে পারবেন। হ্যাঁ, 120 টাকা। ওপাশে দূরে খুরুশকুলের উইন্ড মিলের যে টারবাইনগুলো সেগুলো দেখতে পাচ্ছিলাম। এটা নিয়েও আমার বিস্তারিত ভিডিও আছে, চাইলে আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে গিয়ে দেখে আসতে পারেন। সমুদ্র সেদিন খুব একটা উত্তাল ছিল না, কিন্তু তারপরেও স্পিড বোটের ঝাঁকিটা অনেক বেশি ছিল, কেননা এখানে স্পিড বেশি স্পিড বোটের। সো সমুদ্রের উঁচা নিচা ঢেউয়ে আমাদের সেই ঝাঁকিটা ফিল হচ্ছিল বেশি। ভালো লাগছে দেখতে। তা আমাদের স্পিড বোটে যে ঝাঁকি, মাশাআল্লাহ, আরে বাহ, দেখছেন অবস্থা। খুব একটা বেশি সময় লাগেনি। দেখলাম যে 10-15 মিনিটের মধ্যেই আমরা মহেশখালী যে ম্যানগ্রোভ ফরেস্ট, সেই ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাচ্ছিলাম। এর আগে আমি গিয়েছিলাম এই নদী হয়ে, এই বাঁক দিয়েই হচ্ছে সোনাদিয়াতে। সো রাস্তাটা আমার কাছে বেশ পরিচিতই লাগছিল। আর আমাদের সাথে কিন্তু আমরা একা ছিলাম না, আশেপাশে মহেশখালী যে আরও মানুষজন তারাও ছিল। ওই যে ওপাশে দেখা যাচ্ছে মহেশখালী যে ঘাট, নতুন ঘাট হচ্ছে এটা মূলত, আর এ পাশে হচ্ছে পুরান ঘাট। আমরা মূলত পুরান ঘাটে গিয়ে উঠবো। শেষ, চলে আসছি মহেশখালী, চলে আসছি। হ্যাঁ, কি কয়? আসলে আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এত তাড়াতাড়ি চলে আসবো, কারণ এর আগে যখন আমি সোনা দিয়ে গিয়েছিলাম তখন আমার 40 মিনিটসের মতো সময় লেগেছিল। বাট এখন দেখলাম যে চোখের নিমেষেই উঠলাম আর নামলাম, এরকম একটা অবস্থা। তো নিজের কাছে বিশ্বাস করতেও আসলে কষ্ট হচ্ছিল যে এত তাড়াতাড়ি আমি চলে আসবো। আমরা মহেশখালীতে চলে আসছি। এটা হচ্ছে গোরখঘাটা ঘাট। মোটামুটি 15 মিনিটের মতো সময় লাগছে, আর আমাদের ভাড়া লাগছে 120 টাকা করে। যদিও এটা আগে 100 টাকা ছিল, পরে রিসেন্টলি নাকি বাড়ানো হয়েছে, অর্থাৎ 120 টাকা করানো হয়েছে। আজকে থেকে 120 টাকা করা হয়েছে। খুবই সুন্দর জায়গা, খুবই সবুজ এবং বাতাস এখানে প্রচুর। চারপাশে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, মাঝখান দিয়েই হচ্ছে এরকম একটা ঘাট বাঁধানো জায়গা। এখানে আসলে আসলে দারুণ লাগবে আপনার কাছে।
আর এর মাঝ দিয়ে চলে গেছে সরু ক্যানেলের মতো একটা জায়গা, যেটা কিনা মহেশখালীর ভেতরে ঢুকে গেছে, যেই খালটাই কিনা পরে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। অর্থাৎ মাঝখানে ঘাট বা ক্যানেল বা নদী যেটাই বলো না কেন, এবং দুপাশে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। খুবই ভালো লাগবে আপনার এখানে আসলে। এবং ঘাট থেকে নামার আগেই সেই মহেশখালীর বিখ্যাত মিষ্টি পান, যেই মিষ্টি পান আসলে পুরো নেট দুনিয়ায় ভাইরাল। সো আমরা এখানে এসেছি কিন্তু মিষ্টি পান ট্রাই করবো না, এটা তো আসলে হয় না। আগুন পান মিষ্টি পান মহেশখালীর মিষ্টি পান, আগুন পান মিষ্টি পান কি জানো মহেশখালীর মিষ্টি পান, এখানে আগুন জ্বলে। আগুন পান মিষ্টি পান হা করেন, আগুন পান মিষ্টি পান কে জানো মহেশখালীর মিষ্টি পান। আগুন পান ট্রাই করলাম, ভালো লাগছে, অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স ছিল, অনেক কিছু মেশানো, দামও ইন্টারেস্টিং, মাত্র 20 টাকা নিছে। যাই হোক আমরা এখন সামনে থেকে একটু মুভ করবো। যাই হোক আমাদের এখানে বেশি দেরি করা যাবে না, আমাদের ডেস্টিনেশন এখন অনেক দূরে, সো চলে যেতে হবে আমাদেরকে। আমরা স্পিড বোটে আসছি, যার কারণে আমাদের 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগছে। আর আপনারা যদি গামবোটে আসেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, অ্যারাউন্ড 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে যদি আপনারা গামবোটে আসেন। অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে এত কাঠফাটা রোদ, অনেক গরম, এটার মধ্যে কীভাবে আমরা বা আমি হচ্ছে এরকম ফুল স্লিপ পরে আসি। বিষয়টা হচ্ছে জামাটা অনেক কমফোর্টেবল আর এটা ফেব্রিকটা অনেক নরম, বরঞ্চ এই ওয়েদারে পরে আরাম লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্কিন বার্ন হচ্ছে না, স্কিন প্রোটেক্টেড থাকতেছে। ইনফ্যাক্ট এই কাপড়গুলো আসলে গরমের মধ্যে পরে মজা। ফেব্রিক লাইফ থেকে নিয়েছিলাম, সাকিবেরটাও। সাকিব কেমন লাগতেছে? ফিলিং গুড, অনেক গরম তাও কমফোর্টেবল লাগছে। কমফোর্টেবল, তো এই কারণে আসলে পরে আসি, না হলে গরমে বাঁচা যেত না। অ্যান্ড আপনারা যদি চান যে এই ধরনের কাপড় চোপড় নেবেন গরমে পরার জন্য, অনেক আরামে পরার জন্য, ফেব্রিক লাইফের ওয়েবসাইটে যেতে পারেন, তাদের ওয়েবসাইটে গিয়ে পারচেস করতে পারেন। যদি ডিসকাউন্ট লাগে সেক্ষেত্রে আমার রেফারেন্স দিতে পারেন RKS10, এটা দিয়ে আপনারা যদি পারচেস করেন বা কোনো কিছু কেনেন তাহলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। চলুন বাকিটা দেখাই। যেটি থেকে বের হওয়ার পর সামনেই দেখতে পারবেন হচ্ছে অটো, সিএনজি সব কিছু দাঁড়িয়ে আছে, রিক্সা পাওয়া যায় এখানে। এখান থেকে আপনারা আপনাদের সুবিধা মতো অটো রিক্সা বা সিএনজি যেটাই ভালো লাগে রিজার্ভ করে নিতে পারবেন, এবং সেই রিজার্ভ করা অটো রিক্সা বা সিএনজি দিয়ে পুরো মহেশখালী ঘুরে দেখা পসিবল। আমাদের এখানে সাকিব আগেই কথা বলে রেখেছিল এক ভাইয়ের সাথে। সাকিব যেহেতু কক্সবাজারের স্থানীয় ছেলে, সো মহেশখালীতে তার একটা লিঙ্ক আপ আছে এবং সেটাই সে কাজে লাগিয়েছে। আমরা এই অটোরিকশাটা সারাদিনের জন্য আজকে ভাড়া করেছি, যদিও আমাদের এখানে নামতে নামতে দুপুর হয়ে গেছে, সো খুব একটা বেশি আজকে ঘুরে দেখবো না, অল্প একটু ঘুরে দেখবো। কালকে মোটামুটি সারাদিন আমরা ঘুরে দেখবো। ক্ষুধা লেগে গেছে, আমরা সকাল থেকে খুব একটা খাওয়া দাওয়া করতে পারিনি, সো আগেই চলে যাচ্ছি লাঞ্চ করতে। জানি যে মহেশখালী যেহেতু একটা দ্বীপ এরিয়া, সো এখানে সামুদ্রিক মাছ অনেক পাওয়া যাবে, সো সামুদ্রিক মাছ খাওয়ার লোভটা আমি আর আটকাতে পারছিলাম না। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চে মাছ, বিভিন্ন প্রকারের মাছ দিয়েছিল, তার মধ্যে কোরাল মাছ সবচেয়ে বেশি ছিল। সাকিব মাছ খেতে পারে না, যার কারণে সাকিব এক্সট্রাভাবে চিকেন অর্ডার করেছিল। যদিও ওইখানকার ওভারঅল এক্সপিরিয়েন্স আমি যদি বলি, খাবার দাবার খুব একটা মজা ছিল না, মোটামুটি যতটা এক্সপেকটেশন আমার ছিল অতটা এক্সপেকটেশনই আসলে খেতে পারিনি। মোটামুটি খাবার দাবার ছিল, বাট প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে একে তো এক্সপেকটেশন ফুলফিল হয়নি, তার উপর ওভার প্রাইস। মানে যেই জিনিসটা আমরা মনে করেন এক্সপেক্ট করতেছি 100 টাকা, সেখানে হয়তো 150 টাকা বা তারও বেশি বা 200 টাকা। অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে আপনি যখন খাবার ভালো পাবেন তখন আপনার টাকা এক্সট্রা দিতে সমস্যা মনে হবে না, কিন্তু যখন দেখবেন যে খাবার মন মতো হচ্ছে না, টেস্ট ভালো নেই, কিন্তু ওভার প্রাইস হচ্ছে, তখন আসলে নিজের কাছে একটু খারাপ লাগবেই। মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিই আমাদের প্রথম গন্তব্যের দিকে। পুরো মহেশখালীতে এই গরমের সিজনটাতে প্রচুর লবণ চাষাবাদ হয়ে থাকে, এবং এই জন্য আমরা যেই জায়গাটাতে সবচেয়ে বেশি লবণ চাষাবাদ হয়, আমাদের অটো রিক্সাটাকে আমরা বললাম সেই জায়গাটা আমাদেরকে নিয়ে যেতে। গ্রামীণ পরিবেশ, অসাধারণ রাস্তায় বাতাস খেতে খেতে আমরা চলে আসি আরেকটা অসাধারণ রাস্তায়। এখানে মূলত আমরা থামবো, বা তার আগে আপনাদেরকে এই রাস্তাটা একটু দেখাই। এত হ্যাপিনিং, এত চমৎকার একটা রাস্তা, মানে মনে হচ্ছিল যে এখানে সারাটা দিন কাটিয়ে দিই। বাতাস, চমৎকার বাতাস, পুরা ফ্লো। চলো নিচে লবণ দেখে আসি।
দেখতে যাচ্ছি আমরা। আমরা রাস্তায় একটু বাতাস খেলাম, তবে এখানে বেশিক্ষণ দেরি করা যাবে না। আমাদের মূল যেটা পার্ট সেটা হচ্ছে লবণ চাষটা একটু আমরা ক্লোজলি দেখব। তাই আমরা নিচে নেমে যাই। নিচে নেমে লবণের যে মাঠগুলো আছে সেই মাঠের দিকে চলে যেতে থাকি। আমরা এখন যেখানে আছি এটা মূলত কুতুবজম পার হয়ে একটা জায়গা। এখানে যত দূর আপনি চোখ যাবে দেখতে পারবেন খালি লবণের মাঠ। কৃষকরা সারা দিন রোদে পুড়ে কাজ করে এখানে লবণ বানানোর জন্য। এখানকার এক একজন কৃষক তাদের ঘন্টা নেই, দিন নেই, সব সময় পড়ে থাকেন লবণের মাঠে। তাদের কারো স্কিনের প্রবলেম হয়, তাদের কারো পা খসে যায়, কারো তাদের হাত খসে যায়, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। এছাড়া শরীরের ভেতরে বিভিন্ন সমস্যা তো আছেই, কিন্তু তারপরেও এখানকার কৃষকরা থেমে থাকেন না। রাত দিন এক করে তারা এখানে লবণ চাষ করে থাকেন, কেননা তাদের এই লবণ চাষের উপর নির্ভর করে পুরো জীবিকা চালাতে হয়। বাজারে 40 টাকা সেই রকম দিয়ে দেয়। তো এই 240 টাকা মনে আপনাদের কি ফ্যামিলি চলে? ফ্যামিলিকে কষ্ট মানে কি লবণ বেশি সারতে পারবে না, লবণ বেশি আপনারা এখন সারতে পারবে না। থাকতে পারবেন না। যদিও এত কষ্ট করে আসলে কৃষকদের ন্যায্য পাওনা আসলে পাওয়া হয় না। লবণ চাষিরা দিনের পর দিন কষ্ট করেন ঠিকই, কিন্তু আমরা বাজারে যেই লবণ আমরা 120 টাকা কেজিতে বা হচ্ছে 110 টাকা কেজিতে কিনি, সেখানে হয়তো তারা এখানে 3 মণ বা 4 মণ লবণও সেই টাকাটা পান না। খুব অল্প দামে এখানকার মানুষ আসলে লবণ বিক্রি করে থাকেন, যেটা আসলে তাদের ন্যায্য মূল্য পাওয়ার কথা, সেই ন্যায্য মূল্য পাচ্ছেন না এই মহেশখালী কৃষকেরা, বিশেষ করে লবণ চাষিরা। দেখেন কত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার একদম স্বচ্ছ লবণ জমে আছে এখানে। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এই যে পানিটা দেখতে পাচ্ছেন বা এই যে পানির লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত সমুদ্রের পানির লাইন। এই পানিগুলো আস্তে আস্তে গিয়ে হচ্ছে এই যে কার্পেটগুলো আছে বা কালো যে প্লাস্টিকগুলো আছে এটার উপরে ফেলানো হয় এবং পরে সেখান থেকেই পানিটা তৈরি হয়। অর্থাৎ এইটা হচ্ছে মেইন লাইন যেখান থেকে পানিটা যাচ্ছে। এই যে এখানে যে পানিটা জমানো, এই পানিটা জমানো মূলত সাগরেরই পানি জমানো, এবং এই জিনিসটা আস্তে আস্তে শুকাতে শুকাতে এখান থেকে লবণ আসবে। ওই কর্নারে যদি দেখাই, এখানে লবণ অলরেডি জমা শুরু হয়ে যাচ্ছে। এই যে দেখাই, এই যে লবণ, এই যে লবণ, অলরেডি লবণ জমা শুরু হয়ে গেছে। অর্থাৎ এভাবেই সমুদ্রের পানি থেকে লবণ তৈরি হয়। লবণ কিভাবে বানায় বা লবণ কিভাবে উৎপাদিত হয় এটা নিয়ে যদি আপনাদের জানতে খুব ইচ্ছা করে বা ইন ডিটেলসে যদি জানতে চান, সেক্ষেত্রে আমার ইনস্টাগ্রামে বা ফেসবুক পেজে যেতে পারেন। সেখানে লবণ কিভাবে তৈরি হয় সেটার ইন ডিটেলস একটা ভিডিও আমি তৈরি করে রেখেছি। আমরা যে খাবার লবণ খাই ওই লবণটা অনেক সাদা থাকে, বাট এই যে লবণটা, এই লবণটাতে অনেক ময়লা থাকে, প্লাস হচ্ছে অন্য রকম থাকে বা অন্য রঙের হয়ে থাকে, বিশেষ করে এরকম ধূসর রঙের হয়ে থাকে। এটার কারণটা হচ্ছে যখন সমুদ্রের পানিটা আসে, সমুদ্রের পানির সময় অনেক সময় অনেক ময়লা চলে আসতে পারে বা ধুলাবালি চলে আসতে পারে, যার কারণে এরকম একটু ধূসর রঙের হয়ে থাকে। বাট পরে যখন এটাকে রিফাইন করা হয়, পরিষ্কার করা হয়, তখন এটা দেখতে অনেকটা সাদা হয়ে যায় এবং অনেক সুন্দর লাগে। ড্রোন উড়িয়ে লবণের যে মাঠগুলো আছে সেগুলো একটু দেখলাম। আমরা জায়গাটা চেঞ্জ করব, জায়গাটা চেঞ্জ করে কুতুবজমের দিকে আরেকবার একটু ঢুকবো। আমরা এখন আসছি মেইনলি ফিশিং বোটগুলো যেখানে তৈরি করা হয় সেই জায়গাটাতে। মহেশখালীর এই ফিশিং বোট সারা দেশে বেশ ফেমাস এবং বেশ ভালো মানের তারা বোট তৈরি করে থাকেন। আপনাদেরকে একটু ক্লোজলি আমরা দেখাই। ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন, এখানে যারা যারা কাজ করেন, বিশেষ করে এই যে উনি শেপ দিচ্ছেন, ওখানে ওয়েল্ডিং করতেছেন বা শেপ দিচ্ছেন, সবাই এই মহেশখালীর লোকজন। দ্যাট মিনস এই যে মহেশখালীর বিখ্যাত যে মাছ ধরার নৌকোগুলো, এগুলো কিন্তু বাইরের কোনো লোকজন বানায় না, এগুলো মেইনলি বানাই হচ্ছে মহেশখালীর মানুষেরাই। শেষ বিকেল, সমুদ্র এখন বন্ধ, তাই প্রত্যেক জেলেই ব্যস্ত তার নৌকোগুলো ঠিক করার জন্য। আপনাদেরকে একটু আঙ্কেলের মাসেল দেখাই। এই যে দেখেন উনি কাজ করতেছেন, ওনার বডি। আঙ্কেল বডি দেখেন না কেন? আচ্ছা একটু দেখেন না? হ্যাঁ এই যে এখন যেটা তৈরি হচ্ছে এটা মূলত জাহাজের মাথার যে অংশটা, প্রথমে মাথার অংশটা আলকাতরা বা রেডি করে ফেলা হবে, এরপরে আস্তে ধীরে এই যে বডিটা আছে এই বডিটা তৈরি করা হবে। সো এটা লম্বা একটা প্রসিডিওর আর কি। আর এখানেও যারা কাজ করছেন সবাই এই মহেশখালীর মানুষজন এখানে কাজ করছেন। বড় বড় যারা মহাজনরা আছেন তারাও তাদের এখানে বোটগুলো রেখেছেন এবং বোটগুলো রেখে সেখানকার মানুষজনকে দিয়েই আসলে বোটগুলো ঠিক করাচ্ছেন। ওই কত পিচি পিচি কাঁকড়া,
লাল কাঁকড়া, আরে হচ্ছে এখানে এসে নতুন এক ছোট ভাই পাইছি, ওর নাম হচ্ছে মোহাম্মদ শাহিন আলম। শাহিনের বাসায় এখানে না? সে ওর পড়াশোনা ছেড়ে দিছে, করবা না আর? পড়ার মতো চার্জ নাই। চার্জ নাই কেন? চার্জ নাই কেন? হ্যাঁ, সমস্যা সমস্যা না, পরিবারের সমস্যা না, ইনশাল্লাহ হবে, সব ঠিক হয়ে যাবে। চলো চা খাই। কই সেদিনের মতো আমাদের মেইন জায়গা ঘুরে দেখা শেষ, সন্ধ্যা হয়ে যাবে। তার আগে শেষ বিকেল আমরা আরেকটা জায়গায় যাবো, সেটা হচ্ছে ঝাউবন বলে। ঝাউবনে মোটামুটি বাতাস খেয়ে আমাদের স্পট দিয়ে ঘুরে দেখা শেষ আজকের মতো। এরপরে আমরা আমাদের যেই থাকার জায়গা আছে সেই থাকার জায়গায় চলে যাব। এই হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন প্রথম দিনের। এটা হচ্ছে ঝাউবন বলে। যে কাউকে আসলে ঝাউবন বললেই দেখিয়ে দিবে। জায়গাটা অনেক শান্ত, নিরিবিলি, নিজের মতো করে থাকা যায়। বাট কিছু দুষ্টু ছেলে পেলে এখানে আসে দেখেছি, তারা একটু কি যেন খায়। যাই হোক, আমরা তাদের সাথে আসলে মিলিত হইনি, আমরা নিজেদের মতো করে ঘুরে ফিরে আবার চলে যাচ্ছি। জায়গাটা আসলে অনেক সুন্দর, সবুজ, চারদিকেই সবুজ। আর এদিকে একটা ম্যানগ্রোভ বনের মতো আছে, আর এই পাশে হচ্ছে ঝাউবন। সো ঝাউবনের মাঝখান দিয়ে আপনি যখন যাবেন তখন ঝাউবনের ফিলটাই পাবেন, স্বাভাবিক। বাট ম্যানগ্রোভের দিকে যাওয়ার আমি কোনো রিকমেন্ড করবো না, কেননা একটু রিস্ক থাকতে পারে, প্লাস হচ্ছে কাদা তো আছেই। ঝাউবন দেখার পরেও আসলে আমাদের সময় বেঁচে ছিল। সো আমরা আসলে ওই সময় বাসায় যেতে যাচ্ছিলাম না, মানে যেখানে আমাদের থাকার জায়গা সেখানে যেতে যাচ্ছিলাম না। যেহেতু সময় আছে আমরা চলে যাই আদিনাথ মন্দিরের দিকে, কেননা এই ঝাউবন থেকে আদিনাথ মন্দির খুব একটা বেশি দূরে ছিল না। সো আমাদের হাতে যেহেতু সময় আছে, আমরা সেই সময়টাকে কাজে লাগাচ্ছিলাম। তবে আদিনাথ মন্দিরে ওঠার আগে আদিনাথের যে জেটিটা আছে সেই জেটিতে আমরা একটু যাব, কেননা এই জেটিটা আমার কাছে বেশি ভালো লেগেছে। সো অটো নিয়ে আমরা ডিরেক্ট আগে ওইদিকে চলে গেছি। বর্তমানের কোটে নানা বিচার চলে লড়তে এই জেটিটাকে একটু উপর থেকে যদি আপনাদেরকে দেখাই, এটাও মহেশখালী যে আমাদের প্রথম জেটিটা ছিল ওই জেটিটার মতোই। দুপাশে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, মাঝখান দিয়ে জেটির রাস্তা চলে গেছে, খুবই ভালো লাগে দেখতে। এইটা হচ্ছে আদিনাথের জেটির একেবারে শেষ প্রান্ত। তখন জোয়ার ছিল না, ভাটা পড়ে গেছে, বাট জোয়ারের সময় জায়গাটা বেশি ভালো লাগে। ভাটার সময় আসলে যাতায়াতটা একটু কষ্টের। নিচে একটা বাঁশের একটা সাঁকোর মতো জায়গা আছে বা রাস্তা করা আছে, মোটা মোটা বাঁশ দিয়ে এই রাস্তাটা করা। সেই রাস্তা দিয়ে স্পিড বোর্ডের কাছে যেতে হয় এবং সেখান থেকে উঠেই আবার কক্সবাজারে চলে যেতে হয়। আমরা এখন যেটিতে দাঁড়িয়ে আছি, ভাটা পড়ে গেছে। এপাশে সুন্দর ম্যানগ্রোভ ফরেস্টের একটা ভিউ দেখতে পাচ্ছি। এই পাশটাতে চৌফলদণ্ডি যে উইন্ড মিলগুলো আছে ওগুলো দেখা যাচ্ছে, দারুণ লাগতেছে জায়গাটা। তবে এখানে স্পিড বোট ছাড়ার একটা নির্দিষ্ট সময় আছে, মানে শেষ সময় যেটা স্পিড বোট সেটা ছাড়ার একটা নির্দিষ্ট সময় আছে। আপনারা যদি চান যে আপনারা এখান থেকে কক্সবাজার চলে যাবেন, তবে অবশ্যই শেষ বিকালে এই সময়টা জেনেই আপনারা আসবেন। এই হচ্ছে আদিনাথ মন্দিরের গেট। আমরা একটু উপরের দিকে যাব এবং উপরের দিকে গিয়ে যতটুকু দেখানো পসিবল আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসবো। এই হচ্ছে আদিনাথের ভেতরের দিকটা। অনেক উঁচুতে একটা মন্দির, যার কারণে উঠতে আসলে একটু কষ্ট হয়ে যায়, বিশেষ করে যারা একটু স্বাস্থ্যবান তাদের জন্য এটা আরো বেশি কষ্টের হয়ে যায়। বাট এখানে উঠলে আপনি অনেক সুন্দর কিছু ভিউ পাবেন, বিশেষ করে কক্সবাজারের কিছু ভিউ আপনি এখান থেকে দেখতে পারবেন। উপরে আরেকটা মন্দির আছে, আমরা ওই মন্দিরটাও দেখবো, ওইটা আরো উঁচুতে। সো কষ্টটা আসলে বেশি যাচ্ছিল সেদিন। মহেশখালীর পাহাড় কিন্তু এই জায়গাটাও কিন্তু কম সুন্দর না, অনেক বাতাস ছিল, মানুষজন কম, যার কারণে আসলে এখানে থেকে আমি মজা পেয়েছি। প্লাস এখান থেকে অনেক সবুজ কিছু পাহাড় দেখা যাচ্ছিল, যেটা মহেশখালীর পাহাড়। এগুলোর মাঝে মাঝে আবার কিছু পানের যে বুরুজ বা পানের ক্ষেত বলা হয় যেটাকে, পানের ক্ষেত দেখতে পাচ্ছিলাম। এই হচ্ছে সেই আরেকটা মন্দির। এই মন্দিরটা একটু তুলনামূলক ছোট, বাট অনেক সুন্দর, গোল্ডেন একটা টেক্সচার আছে, দেখতে বেশ ভালো লাগে।
আমরা নেমে যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, বেশিক্ষণ থাকাটা এখানে উচিত হবে না। এদিকে আমাদের নিচে আমাদের অটোরিকশা আবার দাঁড়িয়ে আছে, সো আমরা এদিকে সময় না খাটিয়ে চলে যাব আমাদের থাকার জায়গার দিকে। যাই হোক, এই ছিল আমাদের প্রথম দিনের জার্নি। আমরা রাতে থেকেছিলাম সাকিবের এক আত্মীয়ের বাসায়, সাকিবের খালা হন, সেই খালার বাসাতে আমরা থেকেছিলাম। সারাটা দিন আসলে আমরা কোনো বিশ্রাম নিতে পারিনি, সো রাতে খুব একটা সময় জেগে থাকিনি, গিয়ে আসলে ঘুমিয়ে পড়ি। পরদিন যেহেতু আমাদেরকে সারাটা দিন কাজে লাগাতে হবে, সো লম্বা একটা ঘুম দেওয়ার পরে আমরা উঠে যাই এবং উঠে সারাটা দিন এরপরে আমরা ঘুরি। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সো আমি নেক্সট পর্বে ট্রাই করবো মহেশখালীর অন্যান্য দারুণ যে স্পটগুলো আছে সেগুলো দেখানোর জন্য, যেখানে যেখানে মূলত আমরা গিয়েছিলাম। সে পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। মহেশখালী ইন্টারেস্টিং জায়গাগুলো দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট পর্বে। থ্যাংক ইউ।